মানুষের পাশে যেভাবে এরা কাজ করে যাচ্ছে আমরাও তার অংশীদার। কিন্তু এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা আমাদেরকে শুধুই আলাদা করে দেখেছেন, যা শ্রম আইন সম্পূর্ণভাবে লঙ্ঘিত হচ্ছে। তো আমরা ইতিপূর্বে 2012 সাল থেকে আমাদের অধিকারের কথা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় সরকারকে জানিয়েছি, আমাদের প্রতিষ্ঠানকে জানিয়েছি। 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমরা একটা আন্দোলনের মাধ্যম দিয়ে জানিয়েছি, তারা কোনো কর্ণপাত করেনি। এই ফর্মালিটি মেনটেন আর কতদিন হবে? এই শ্রমিকের দুর্দশার কথা শুধু ফর্মালিটি মেনটেনের মধ্যেই থাকে? আমরা কার কাছে এই পরিত্রাণ পাব? 1992 সাল থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সরকার এসেছে। মানবাধিকার বলতে একটা সংস্থা আছে, সব জায়গায় আমার দুর্দশার কথা, আমার বাস্তবতার কথা আমরা তুলে ধরেছি, শুধু এই ফর্মালিটির মাধ্যম দিয়েই রয়ে গেছে। আমরা বড় চ্যালেঞ্জ নিয়ে আজকে এখানে এসেছি। আমরা এটাও জানি যে আমরা আজকে ফিরে গেলে আমাদের চাকরি নেই, আমরা এটা জানি, বিগত দিনেও সেটা হয়েছে। কেন আমাদের চাকরি নেই? আমরা আমাদের ক্ষুধার কথাটুকু বলতে পারছি, রাষ্ট্রীয়ভাবে যে কথাগুলো আমাদের ক্ষুধার কথা আপনার কাছে বলছি, এই জন্য আমাদের চাকরি নেই। এটাই কি হওয়া উচিত? সবকিছুর একটা সীমারেখা থাকে, সবকিছুই পাল্টে যায়, সব জায়গায় উন্নতি হয়, কিন্তু শ্রমিকের বেলায় উল্টোটা হয়। শ্রমিক যখন রাস্তায় আসে নিজের ক্ষুধা নিবারণ করার কথা বলে, পরে তার বাসস্থান থাকে না, ঘর বাড়িতে আঘাত খানে, প্রাতিষ্ঠানিকভাবে কর্ম থাকে না। আমরা এই বাংলাদেশটা 1971 সাল থেকে ইতিহাস দেখে আসছি, অদ্যাবধি পর্যন্ত 2024 সালের এই গণ অভ্যুত্থানের আমাদের ছাত্র ভাইদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করেছি, যেই সমাজ পাল্টানোর প্রয়োজন। বিগত 3 মাস হয়ে গেছে, যেই বৈষম্য দূরীকরণ করার জন্য আমরা সরকার প্রতিষ্ঠা করেছি, সেই বৈষম্য কি আজও দূরীকরণ হচ্ছে কিনা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে প্রশ্ন। আমাদের সবার কথা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগানে আমরা মুখরিত হয়েছি, তাজা রক্ত ঢেলে দিয়েছি। আজ 3 মাস বিগত হয়েছে, বর্তমান সরকার এই বৈষম্য কতটুকু দূরীকরণ করেছে আমরা এটা দেখতে চাই। দেশের মানুষ এটা দেখতে চায়, আমার শ্রমিক এটা দেখতে চায়, প্রত্যেকটা সেক্টর এটা দেখতে চায়। আমাদের চোখে আজ পর্যন্ত এইরকম কোনো আপনি বলছেন আমরা সমস্ত কিছু সংস্কার করব, আপনাদের কথাগুলো আপনারা নির্দ্বিধায় বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন, আপনাদের কথাগুলো বলেন, আমরা আস্তে আস্তে এটা সমাধান করব। সেই নিমিত্তে আমরা যখন একত্রিত ভাষায় গণতান্ত্রিক উপায় নিয়ে
আলোচনা টেবিলে আসতে চাই। আপনারা নিভৃতে আমাদেরকে ধাক্কা দিয়েছেন, এরকম প্রমাণ আমাদের কাছে আছে। তাই আমি বলতে চাই, গ্রামীণ ব্যাংকের মতো একটা সুনামধন্য প্রতিষ্ঠান শুধু বাংলাদেশেই নয়, সারা বাংলাদেশে এটা ভূমিষ্ঠ আছে এবং সর্বোচ্চ পর্যায়ে শান্তিতে নোবেল পেয়েছেন। যদি এই পুরস্কারটা শান্তির হয়ে থাকে, তাহলে আমি প্রশ্ন রাখতে পারি, গ্রামীণ ব্যাংকে আমরা 32টা বছর কাটিয়েছি, আমাদেরকে দৈনিক ভিত্তিতে কাজ করানো হয়। দীর্ঘ 1992 সাল থেকে 2018 সাল পর্যন্ত আমরা 3000 শ্রমিক 24 ঘন্টা টেবিলে পর ঘুমিয়েছি, একটা শ্রমিক। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সারা ওয়ার্ল্ড তথা বাংলাদেশের কোনো শ্রম আইন যদি থাকে সেটা উপস্থাপন করেন যে একটা মানুষ কিভাবে 24 ঘন্টা ডিউটি করতে পারে। 18 বছর আপনি সেই ডিউটি আমাদেরকে করিয়ে নিয়েছেন, বিনিময়ে আমাদেরকে দিয়েছেন 120 টাকা থেকে অদ্যাবধি পর্যন্ত 400 টাকা। আমাদের 2018 সালের আন্দোলনের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে আপনি এটা ধামাচাপা দিয়ে এই আইন নিজের মতো করে যে গড়া যে আইন, নিজের ক্ষমতা কুক্ষিত করে এই আইন ব্যবহার করে আপনি পরিচালনা করে আসছেন। সব সুযোগ সুবিধা আপনাদের কর্মকর্তা কর্মচারীরা ভোগ করলেও একই প্রতিষ্ঠানে একই কাজকর্ম করি এবং তাদের সুখে দুঃখে তারা অসুস্থ হইলে আমরা সেখানে পাশে দাঁড়াই। সেই জায়গা থেকে আমরা একই কাজ করি, আমাদেরকে আপনারা ন্যূনতম বোধ, ন্যূনতম মানবতা পর্যন্ত আপনারা আমাকে দেখান নাই, আমাদেরকে দেখান নাই। এরকম উদাহরণ এখনো বিদ্যমান আছে। আমি আজকে আমার অধিকারের কথা বলতে এসেছি। আমি আমার 3000 পরিবারের কথা বলতে এসেছি। আমি আমার 3000 পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যতের কথা বলতে এসেছি। আজকের দ্রব্য মূল্য আমাকে 600 টাকা দেন, আমার ছেলে মেয়ে মেধাবী, আমার একটা ছেলে বা মেয়ে খুব মেধাবী, এই 600 টাকা নিয়ে আমি বাজারে যাব, আমার ছেলে মেয়ের পড়ালেখা, আমার ছেলে মেয়ে খুব মেধাবী, আমার ছেলে মেয়ের পড়ালেখার খরচ কোথায় থেকে দেব? আমার ছেলে মেয়ে বই খাতা কিনতে চায়, ভালো একটা স্কুলে পড়তে চায়, সে যোগ্যতা রাখে, কিন্তু আমার তো বাজারে আলু মরিচ কিনতে যায়, চাউল কেনার টাকা নাই। আমার ছেলে মেয়ে তো সন্ত্রাস হবে, সেটা এখনো বিদ্যমান। এই ছেলে মেয়ে সন্ত্রাসের অস্ত্র তুলে নিচ্ছে, এই ছেলে মেয়ে অন্যায়ের হাত বাড়াচ্ছে। এটা শুধু এই বর্তমান সেক্টর তো নয়, বর্তমান সময় না, এটা অনেক মানে আমার বয়সের থেকে আমার যখন বোধগম্য হয়, আমি দেখে আসছি যে আমাদের সমাজটা এইভাবেই উঠে আসছে, যে অন্যায় অত্যাচারী যারা ক্ষমতা কুক্ষিগত করে সমাজের ছোট ছোট মানুষদেরকে এইভাবে অন্যায়ের সাথে লালন পালন করে আসছে, তাদের পরিবারের দিকে যারা সুনজর না দিয়ে কুনজর দিয়ে আজকে আমাদেরকে হুমকির মুখে ফেলে ঠেলে দিচ্ছে। হাজার হাজার প্রতিষ্ঠান আছে, আর আমরা একটা অন্যতম একটা প্রতিষ্ঠানের, যেটা গ্রামীণ ব্যাংক নাম, বর্তমানে এই গ্রামীণ ব্যাংকের
প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তিনি মানুষের পাশে হতদরিদ্রদের মাঝে ক্ষুদ্র ঋণের মাধ্যম দিয়ে নোবেল বিজয় লাভ করেছেন। কিন্তু আমার প্রশ্ন থেকে যায়, আমার ক্ষত থেকে যায় যে এই নোবেল লরিয়েট, এই নোবেল পুরস্কারটা আসলেও কিসের জন্য? এটা কি দরিদ্র বিমোচন করার জন্য, নাকি দরিদ্র বাড়ানোর জন্য? যদি দরিদ্র বিমোচন করার জন্য হয় তাহলে আমাকে ডাকেন, আমার টেবিলে বসেন। আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমার জায়গা থেকে আমার কান্নাগুলো আপনারা শোনেন, আমার ব্যথাগুলো আপনারা দেখেন। আপনাদের মনে উদয় যদি হয়, ৩২ বছরের ক্রান্তির কথা যদি আপনাদের মনে এতটুকু নাড়া দিয়ে থাকে, আমাদের পাওনা, আমাদের চাওয়া পাওয়া যদি ন্যায্য হয়ে থাকে, আমাদের অধিকারটুকু ফিরিয়ে দেন। আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা শান্তির বাংলাদেশ গড়তে চাই, শান্তির সমাজ গড়তে চাই। আর যদি তা না দেন, তাহলে আমরা আমার অধিকার নিয়ে আপনাদের সামনে উন্মোচন করতে চাই, জাতিকে জানাতে চাই। আমি চাই না আপনার এই গণঅভ্যুত্থানের পবিত্র দায়িত্ব জনগণ আপনাদেরকে দিয়েছে, এই জায়গা থেকে আপনার ঘরের অন্ধকার আপনি মুক্ত করেন। আমি আর কিছু বলতে চাই না, সময় সংকীর্ণ। 30 বছরের অনেক কিছুই বলার ছিল, আজকে আর বলতে চাই না। তবে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আমাদের অনেক চাওয়া পাওয়া আছে। এই চাওয়া পাওয়া যদি আদৌ আমাদের ন্যায্য থাকে, তাহলে অবিলম্বে আমাদেরকে স্থায়ীকরণ করে শ্রম আইনের যে বিধি আছে, এই বিধি অনুযায়ী শ্রম আইন যেটা বলে স্থায়ীকরণ করে 6 থেকে 9 মাস পরে আমাদেরকে স্থায়ীকরণ করার কথা, সেই জায়গা 32 বছর কিভাবে অতিবাহিত হয়। এই জায়গা থেকে আপনারা সুন্দর করে আমাদেরকে ডেকে আপনারা বলেন যে তোমাদের চাওয়া সঠিক নয়, জনগণের সামনে বলে আমাদেরকে ফয়সালা দিবেন। না হয়তো আমরা আবারও আপনাদের সামনে এবং জাতির সামনে এটা তুলে ধরতে চাই। এই বলে আমি আপনাদের শুভকামনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।